আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায় যদি কম মজদুরিতেও কাজ করে তাদের তাদের কাজ দেবেন না। কি বলবেন এই প্রশ্নে? আসলে আমাদের রাজ্যে দেখেছেন যখন এই যারা কংগ্রেসি লোক ছিল, যারা কংগ্রেসি এমএলএ ছিল, জেলা সভাপতি ছিল, তারা যখন তৃণমূলে জয়েন করলো, তখন কংগ্রেসের বেশি করে করে বিরুদ্ধচারণ করতে হলো। মানে কংগ্রেসে অধীর চৌধুরীকে গালাগাল দেওয়া, রাহুল গান্ধীকে উল্টোপাল্টা কথা বলা, কংগ্রেসেরকে কালিমালিপ্ত করা, এইটাকে বেশি করে করতে হলো। অর্থাৎ মানে তাদেরকে এই জায়গাটা একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়লো। কি সার্টিফিকেট? যে আমরা বেশি ভালো তৃণমূল হয়ে গেছি, আমরা আর কংগ্রেসই নেই। ঠিক তেমনি এই হেমন্ত বিশ্ব শর্মা বলুন, আরো যারা আছে বলুন, যারা একটু দল বদলুত, যারা দল বদলানো যাদের স্বভাব আছে, তারা একটু ওই বেশি হিন্দুত্ব দেখাতে পছন্দ করে, যে হিন্দুত্বের সার্টিফিকেট দরকার তাদের, তাই এরকম ধরনের কথা বলে। আসলে মানুষ এই ধরনের মন্তব্যকে, সংবিধান দেশবিরোধী কোনো যেই হোক, সেই মন্তব্যগুলোকে সাপোর্ট করে না এবং সেগুলোকে পছন্দ করে না। মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যেই হেমন্ত বিশ্ব শর্মা আসামে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা গোমাংস ভক্ষণ করে, যারা গোমাংস খায়, বলছেন যে পুরো আসামে গোমাংস নিষিদ্ধ করবো। কি বলবেন? তো সেটা করতেই পারে, সে করে দেখুক তার এফেক্ট কি হয়, সেখানকার মানুষ ভালো তার জবাব দিতে পারবে। এবং একজন সাংবিধানিক চেয়ারে বসে বারবার এই ধরনের একটা অন্য সম্প্রদায়কে নিয়ে বিরুদ্ধচারণ না করে, মন্তব্য না করে, স্টেটের কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে আসামের লোক বাইরে গিয়ে মানে যে লেবার খাটতে যায় সেগুলো হবে না, কি করে তাদের আদিবাসীদের উন্নয়ন হবে, চা বাগানগুলো আরো উন্নত হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে, সেইগুলোতে ধ্যান দেওয়াটা মেন উচিত। যে যে কাজের জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই কাজটা পালন করাটাই যথেষ্ট ওনার ধর্ম, নাকি একটা অন্য সম্প্রদায়কে নিয়ে সবসময় সকাল সন্ধ্যে বিরুদ্ধচারণ করাটা তার কাজ। হেমন্ত বিশ্ব শর্মা শেষ নয়, আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন যে ওয়াকফ সম্পত্তির ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা নিয়ে নেবো, বুঝে নেবো। আমরা কি বলবেন? আমরা চাই ওয়াকফ, যারা এই পশ্চিমবাংলাতেও যারা ওয়াকফ নিয়ে বসে আছে, যারা ওয়াকফ নিয়ে করে কামে খায়, যারা ওয়াকফের নাম ভাঙিয়ে খায় এবং ওয়াকফ বোর্ডটাকে দালাল রাজে তৈরি করেছে, তাদেরকে ইমিডিয়েট লাথি মেরে বার করে দেয়া হোক, সেটা আমরা অবশ্যই চাই। কিন্তু ব্যাপার হচ্ছে ওয়াকফটা তো একটা আইন, আইনটা তো আর কারোর বাবার নয়। দেশে আইন ছিল বলে দেশের পূর্বতন প্রধানমন্ত্রী জেলে গেছিলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা জেল খেটেছেন, অনেকে খাটবো করছেন। তো সুতরাং দেশের আইনটাকে চেঞ্জ করা যাবে না। সে যেই এই কথা বলে থাকুক, এই ধরনের কথা বলা ঠিক নয়। শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে বিধানসভায় পশ্চিমবঙ্গে হিন্দুদের সরকার হবে। দেখুন, সরকার কোনোদিন হিন্দুর হয় না, সরকার কোনোদিন মুসলিমের হয় না, সরকার সবার হয়। দেশের সংবিধান সেকুলার দেশ, সেকুলার সংবিধান, যা যা প্রদত্ত, সংবিধান প্রদত্ত যা যা অধিকার একটা হিন্দুর আছে, একটা মুসলিমের আছে, একটা খ্রিস্টানের আছে, সবার সব অধিকার আছে। তাই আমাদের দেশে প্রত্যেক কটা, কেউ যদি ডিসএবিলিটিও থাকে তারও ভোটাধিকার আছে। তো সুতরাং সেগুলোকে কোনোদিন ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। বাজার গরম করার কথা অনেকে বলতে পারে, কিন্তু এই ধরনের কথা বলা ঠিক না। শুভেন্দু অধিকারী আরো বলছেন যে পশ্চিম বাংলাটাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের জন্য দিয়ে গেছে। কি বলবেন? সেটা এখন দেখুন, আজকের দিনে এসে আর এই পুরনো মন্তব্যগুলো, শ্যামাপ্রসাদ কিসের জন্য দিয়ে গেছে না দিয়েছে, সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কি ছিল, সেই সময়কার রাজনৈতিক কোথায় সংখ্যাগরিষ্ঠ কোথায় সংখ্যালঘু কি ছিল না ছিল, সেই ব্যাপারটা তো সবাই অবগত নয়। তো মানুষ আগে সেইটাতে অবগত হোক, তারপর এই মন্তব্য নিয়ে পর্যালোচনা হবে। শুভেন্দু অধিকারী আরো বললেন যে জিন্নাহ মুসলিমদের জন্য, মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান নিয়ে গেছে, হিন্দুস্তান হিন্দুদের জন্য। কি বলবেন? না, এটা কোনোদিনই নয়। সেই সময়কার যারা লিডার ছিল ভারতবর্ষ সবার জন্য, তাই সবার জন্য বলা হয়েছিল বলেই ভারতবর্ষে সবাই আছে। অনেকেরই যাওয়ার অপশন ছিল, অনেকের অনেক ভালো অপরচুনিটি ছিল, কিন্তু জাননি এই দেশকে, এই মাটিকে ভালোবেসে জাননি। এবং তারা এই দেশের মানুষ, আগামী দিনেও তারা সব দেশের সাধারণ নাগরিকের মতো সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে বসবাস করবেন। এই যে প্রশ্নগুলো আপনাকে করলাম, সবগুলোই হিসেব করে দেখতে গেলে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের খেলাফ, বিরোধী। কিন্তু আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে ওপরওয়ালা যদি চায়, ঈশ্বর যদি চায়, তাহলে আমরা একসময় সংখ্যা গুরু হয়ে যেতে পারি। সে নিয়ে আমরা দেখলাম যে মিডিয়াতে ব্রেকিং নিউজ হয় এবং তাকে বিভিন্নভাবে তুলোধনা করে বিভিন্ন তার দল তৃণমূল, তারাও বলেছিল যে এটা দলের কোনো বক্তব্য নয়, কার্যত তৃণমূল তার উপর থেকে হাত তুলে নিয়ে বলেছে যে এটা ফিরহাদের নিজস্ব মন্তব্য। কিন্তু এই যে যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, এই আপনার আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এই যে অসাংবিধানিক কথাবার্তাগুলো বলছেন, সেগুলোকে আমরা কোনো মিডিয়ায় বা কোনো তথাকথিত মানুষকে নিয়ে আলোচনা করতে দেখিনি।
দেখুন, প্রথমত হচ্ছে সংখ্যাগুরু হয়ে যেতে পারি। দেখুন, সংখ্যাগুরু হওয়ার আগে আপনারা তো গুরু হয়েই গেছেন। এমনিতেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় সংখ্যালঘুদেরকে দুধেল গায়ে বলে। তো গায়ে মানে তো সে গরুর চরিত্রেই পড়ে। এরা যারা তৃণমূল ফিনমূল করে এরা গরু অলরেডি হয়ে গেছে। তো গরু কোনোদিন গুরু হয় না। ঠিক। আর সংখ্যা দিয়ে কোনোদিন কোনো জাতির কোনো মানে একটা সম্প্রদায়ের মানদণ্ড হয় না। মানদণ্ড হয় শিক্ষা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং তাদের সমাজে কন্ট্রিবিউশন কতটা আছে সেটা দিয়ে। সেই ব্যাপারে ফোকাস করাটা ভালো। এই গরুদের দ্বারা সেটা হবে না। মানুষ ইমিডিয়েট এদেরকে বিতাড়িত করবে। আমরা দেখছি যে এই মিডিয়া আমরা যে মিডিয়া মাধ্যমে কাজ করি, সেই মিডিয়া মাধ্যমকে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিয়ার কিছু অংশ প্রকাশ্য মুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করছেন। আমি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মুসলিমরা যদি কোনো ছোট অন্যায় করে সেটাকে বৃহৎ বড় বড় করে দেখানো হচ্ছে। যদি কোনো মুসলিম কোনো অপরাধে ধরা পড়ে তাকে জঙ্গি বলা হচ্ছে। কোনো হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের মানুষ সেই একই অপরাধ করলে তাদেরকে আসামি বলা হচ্ছে। এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা ঠিকঠাক কাজ করছে না। যদি এরকমই চলতে থাকে তাহলে এই গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? দেখুন, এইসব ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মাহাত্ম্য, গণতন্ত্র এতটা ঠুনকো নয় যে কেউ কারোর বিরুদ্ধে একটা মন্তব্য করলে বা একটা উল্টোপাল্টা কথা বললে এগুলোতে কিছু হবে। সমুদ্রে একটা ইঁট মারলে সমুদ্রের কিছু যায় আসে না, ইঁটটাই সমুদ্রে তলিয়ে যায়। এসব মন্তব্যগুলো সেইভাবে গণতন্ত্রের ভেতরে তলিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা আইনে এবং বিচারের কাছে হেরে যায় তারা বলে যে আইনটা বড় লোকেদের জন্য। এটা কি আপনি মানেন? কোনো দিনই না। আইন যদি বড়লোকের হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জেল খাটতো? এদের তো কোটি কোটি টাকা আছে। আইন যদি বড়লোকের হতো তো মুখ্যমন্ত্রীরা জেল কেন খাটতো? প্রাক্তন প্রধানমন্ত্রীরা কেন জেল খাটতো? এই ধরনের কথা না। কোনো কেসের যদি মেরিট থাকে, যদি বিচারের সমস্ত মাপদণ্ড কারোর ঠিক থাকে, মেরিট থাকে, এভিডেন্স ঠিক থাকে, সে নিশ্চয়ই বিচার পাবে এবং বিচারের চলাকালীন তাকে ধৈর্য রাখতে হবে। এটা ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমের যথেষ্ট মাহাত্ম্য আছে। আপনার কথা আগে আমি মান্যতা দিলাম, সেই সঙ্গে সঙ্গে একটি কথা আমি আপনাদের স্মরণ করে দেব যে কুলতলিতে একটি নাবালিকাকে ধর্ষণ এবং খুন করে একজন আসামিকে 62 দিনের মধ্যে বারুইপুর আদালতে তার ফাঁসি সাজা দেওয়া হয়েছে। কামধুনি 10 থেকে 12 বছর হয়ে গেছে, আরজিকরে 3 থেকে 4 বছর হয়ে গেছে। তাহলে কি সেই কুলতলির যে ছেলেটি তারা কিন্তু নিঃস্ব গরিব, তাদের একটা থাকার জায়গা নেই। আমি যে কথাটা বললাম আপনি হয়তো বুঝতে পেরেছেন। তাহলে যারা বলছেন যে আইনটা বড় লোকের জন্য গরিব লোকের জন্য না, তাদের কিন্তু এই যুক্তিটাকে ফেলে দেওয়ার মতো নয়। না, তাদের যিনি ব্যাপার হচ্ছে আপনাকে দেখতে হবে কোর্ট প্রসিডিংটা কিভাবে চলছে। দেখতে হবে যে মামলা করলেন, মামলাটা করা কিন্তু মামলার শেষ নয়। মামলার ট্রায়াল হবে। মামলার ট্রায়াল যাতে ঠিকঠাক হয়, যে কোর্টে উঠে সাক্ষী টাক্ষীগুলো যে ঠিকঠাকভাবে দিতে পারে সেইগুলো যিনি কমপ্লেন করছে তিনি, তার ডিউটি হচ্ছে না এই সমস্ত সাক্ষী ঠিকঠাকভাবে দেয়া এবং কোর্টের কাছে বা ইনভেস্টিগেটিং অথরিটির কাছে সমস্ত এভিডেন্স দেয়া। সেগুলো যদি তিনি প্রপার কাজ না করেন এবং কেস করে ফলের আশা করেন, সেটা ঠিক হবে না। আগে যিনি কমপ্লেন তিনি আগে সমস্ত দায়িত্ব পালন করুন। তার যা যা আছে নিশ্চয়ই তিনি বিচার, তার যদি গ্রহণযোগ্যতা থাকে, মেরিট থাকে, নিশ্চয়ই বিচার পাবেন।